মীনাক্ষী বলার সময় বলেছে আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে মহিলাদের উপর যে আক্রমণ, প্রান্তিক অংশের মানুষ, এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মানুষ, তাদের উপর যে আক্রমণ, তা নিয়ে খুব লম্বা স্পষ্ট কথা মীনাক্ষী বলে গেছে। এখন আমরা অনেকেই যারা যখনই পরিচিতির রাজনীতি কথাটা ভাবি, আইডেন্টিটি পলিটিক্স কথাটা ভাবি, আমাদের মনে হয় আইডেন্টিটি পলিটিক্স মানে এই ধরনের প্রান্তিকতা থেকে উঠে আসা রাজনীতি। অর্থাৎ মহিলাদের নিয়ে যিনি কথা বলেন তিনি আইডেন্টিটি পলিটিক্স করেন, দলিতদের নিয়ে যিনি কথা বলেন তিনি পরিচিতির রাজনীতি করেন, সংখ্যালঘু মুসলমানের পক্ষে যিনি কথা বলেন তিনি আসলে আইডেন্টিটি পলিটিক্স, পরিচিতির রাজনীতি করেন। কিন্তু আমরা মনে করি এই ভারতের বুকে দাঁড়িয়ে আরএসএস বিজেপি যে রাজনীতি করছেন তাও আসলে পরিচিতির রাজনীতি, সংখ্যাগুরুর রাজনীতি, সাপোজেড মেজরিটি, একটা নতুন করে সংখ্যাগুরু তৈরি করা এবং তাকে সামনে রেখে, তাকে প্রতীক করে, তার পরিচয়কে সামনে রেখে তৈরি করা রাজনীতি। কেন বলছি আমরা এই কথা? আমাদের মনে আছে 1990 সালে যখন ওই নতুন করে দূরদর্শনের রামায়ণ তৈরি করা শুরু হলো, বহু মানুষ, বড়রা আমার রয়েছেন যারা ওই রামায়ণ দেখতেন টিভির সামনে। আমি গল্প শুনেছি রামায়ণ দেখার সময় অনেকে হাতে ওই ধূপ ধুনো নিয়ে বসতেন যে ভগবান রাম স্বয়ং প্রকট হয়েছে। রামায়ণে যারা অভিনয় করেছেন রাম সীতা, তাদের যদি রাস্তায় কোথাও দেখা হতো বহু মানুষ গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন যে স্বয়ং ভগবান রাম সীতা আমাদের সামনে এসে পড়েছেন, তাকে প্রণাম করতে হবে, ভক্তি জানাতে হবে। ভারতের মতো একটা দেশ, যে দেশে বহু ধরনের ভাষাভাষীর মানুষ, বহু ধর্মের মানুষ, বহু জাতের মানুষ, হিন্দু ধর্মে প্র্যাকটিক্যালি কোনো একজন ভগবান ছিলেন না। বাংলায় বিভিন্ন ধরনের ভগবানদের পুজো হতো, দক্ষিণ ভারতের ডেইটি ভগবান তারা অন্যরকম ছিলেন। আরএসএস ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, আরএসএস এর দরকার ছিল এমন একটা আইকন, এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যা গুরু তৈরি করতে পারে, একটা মেজরিটি তৈরি করতে পারে, একটা হিন্দুত্ব আইকন তৈরি করতে পারে। তাই রামায়ণ, রাম এবং তার পরবর্তীকালের সমস্তটা আমরা জানি। এই যে সংখ্যাগুরুর রাজনীতি, এই যে পরিচিতির রাজনীতি, এই যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার রাজনীতি, সংখ্যাগুরু পরিচিতির সঙ্গে দেশের নাগরিক হওয়ার পরিচিতির জুড়ে দেওয়ার যে রাজনীতি, এ কিন্তু 2014 সালের পরের আমদানি। মীনাক্ষী বলার সময় বলছিলেন মহিলাদের উপর আক্রমণ। আসলে এই সংখ্যাগুরুর রাজনীতি যে বিশেষ ভাবধারার উপর দাঁড়িয়ে তৈরি মনুস্মৃতি দাঁড়িয়েই রয়েছে মহিলা এবং প্রান্তিক মানুষের উপর আক্রমণ এবং তা থেকে তৈরি হওয়া রাজনীতির উপর দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের নির্মাণ। তাই এই হিন্দু রাষ্ট্রের যখন নির্মাণ হলো, এই পরিচিতি যখন তৈরি হলো, সেই পরিচিতিতে, হিন্দু রাষ্ট্রের পরিচিতিতে বাংলার ভূমিকা, বাঙালির ভূমিকা কি, তা নিয়ে নানা রকম প্রশ্ন থেকে যায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা রিলিজ হয়েছে না, যাতে আমাদের এই যে দেশ ভাগের স্মৃতি, সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমার কাছে দেশভাগের স্মৃতি কি? আমি একজন উদ্বাস্তু পরিবারের মেয়ে। আমার কাছে দেশভাগের স্মৃতি মানে আমার দাদু ঠাকুরমার ওপার বাংলা থেকে এবার বাংলায় চলে আসে। আমার কাছে দেশভাগের স্মৃতি মানে দিনের পর দিন ওই রিফিউজি ক্যাম্পগুলোতে, এই উত্তরপাড়া বালি থেকে শুরু করে গঙ্গার একটা লম্বা অংশ জুড়ে রিফিউজি ক্যাম্পের মানুষের থাকা। আমার কাছে পার্টিশনের স্মৃতি, দেশভাগের স্মৃতি মানে ওই রিফিউজি মানুষের লাল ঝান্ডা হাতে নিয়ে তার জীবনের জন্য, জীবিকার জন্য, নাগরিকত্বের জন্য রাস্তায় নামা। আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয়। আমার কাছে দেশভাগের স্মৃতি মানে রায়েটের স্মৃতি নয়। হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলছেন, এমন স্মৃতি আমার ছিল না। 2014 সালের পরে আসা কেন্দ্রের বিজেপি সরকার, আরএসএস যে পুনর্নির্মাণ এই দেশে করছেন, তাদের এই স্মৃতির পুনর্নির্মাণটা খুব জরুরি। বেঙ্গল ফাইলসের মতো সিনেমা আমাদের এই নতুন করে স্মৃতির পুনর্নির্মাণ করছে। তারা প্রতিদিন সংজ্ঞায়িত করছেন কে বাঙালি, কে সঠিক বাঙালি। আমি নাম নেব না, কারণ তিনি নাম নেবার মতো উল্লেখযোগ্য নন। বাংলার নন এমন একজন মানুষ প্রতিদিন তিনি ফেসবুকে লিখছেন কে বাঙালি আর কে বাঙালি, কে সঠিক বাঙালি আর কে সঠিক বাঙালি নন। একজন অবাঙালি প্রতিনিয়ত আপনাদের আমাদের ঠিক করে দিচ্ছেন। এখন সঠিক বাঙালি কে? আমরা জানি বাংলা মানে কি, বাংলা মানে যার কোনো কাঁটা তার ছিল না। যে বাংলায় রোকেয়া জন্মেছেন, যে বাংলায় মাস্টারদা সূর্য সেন জন্মেছেন, যে বাংলায় প্রীতিলতা কল্পনা দত্তরা জন্মেছেন, যে বাংলার মেয়েদের রান্নাঘরে থাকতে হবে এ কথা বলার মতো ধক কারুর ছিল না। যে রোকেয়া পশ্চিমবঙ্গে যখন প্রথমবার মেয়েদের স্কুল খুলছেন আর তার ধর্মের লোকেরা তাকে যখন একঘরে করে দিচ্ছেন, রোকেয়াকে কেউ দমিয়ে রাখতে পারেনি। এইটা তো বাংলা। বাংলা মানে লালন, বাংলা মানে চৈতন্য।
চৈতন্য হিন্দু ধর্ম জন্মেছিলেন, অথচ সেই চৈতন্যই গান লিখেছেন, সেই চৈতন্যই ধর্মের প্রবর্তন করেছেন, যেখানে তিনি বলেছেন যারা ছুত অচ্ছুত, যারা শূদ্র, যারা শ্লেচ্ছ, তাদেরকে ভগবানের আরাধনা করার সুযোগ দিতে হবে। তিনি বলছেন ভগবান আর তার ভক্তের মধ্যে কোনো পুরোহিতের এজেন্টের দরকার নেই, ভক্তের মধ্যে থাকা প্রেম ভালোবাসাই আসলে তার ভগবানের সঙ্গে সবচেয়ে বড় সংযোগ। লালনরা শিখিয়ে গেছে, লালন বলছেন এই জাতপাতের সমস্ত কিছুর ওপরে উঠে ভগবান তার কাছে আল্লাহ তার কাছে কোনো নির্দিষ্ট ধর্মের প্রতীক নন, কোনো অর্গানাইজড রিলিজিয়নের নেতা নন। তার কাছে আল্লাহ, তার কাছে ভগবান, সে একজন সাধক, সে একজন মানুষ যে মানুষকে ভালোবাসে, যার কাছে ভালোবাসা ছাড়া আর ধর্মের অন্য কোনো অর্থ ছিল না। এই বাংলার মাটি লালনের মাটি, চৈতন্যের মাটি। এই বাংলার মাটি এমন সমস্ত কথা তৈরি করেছে, এমন সমস্ত তথ্য তৈরি করেছে। সৌভিক বলার সময় বলছিল, ওলা বিবির কথা বলেছে। আমরা জানি সুন্দরবনে মনু বিবি আছেন, সুন্দরবনে দক্ষিণ রায় আছেন, দুজন এমন মানুষ যাদের কাছে হিন্দু মুসলমান দুজনে মিলেই প্রার্থনা করেন। এই যে সম্প্রীতির বাংলা, এই যে সম্প্রীতির ইতিহাস, এই সম্প্রীতির ইতিহাস কিন্তু রবি ঠাকুরের ওপর থেকে আসা কোনো সম্প্রীতি নয়। রবি ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন, সেটা তৈরি করা সম্প্রীতি। ওলা বিবির যে সাম্প্রদায়িক সম্প্রীতি, বনো বিবি, দক্ষিণ রায়ের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সে কিন্তু অর্গানিক সাম্প্রদায়িক সম্প্রীতি। গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, হিন্দু মুসলিম মানুষ তার কাজের মধ্যে দিয়ে তাদের মতো করে আরাধ্য ভগবানকে বেছে নিয়েছেন, তাদের মতো করে ধর্মচারণ তৈরি করেছে। বাংলা মানে কি? বাংলা মানে মেয়েদের এগিয়ে যাওয়া। আপনারা জানবেন, আমাদের একটুখানি কাজ ছিল, ভোজপুরিতে বিদেশিয়া বলে একটি গানের ফর্ম আছে। সেই বিদেশিয়া গানে যে মাইগ্রেন্ট শ্রমিকরা বিহার থেকে পূর্ব দেশে মায়ানমার অথবা কলকাতায় কাজ করতে আসেন, তাদের জন্য গান লেখা হতো। আপনি যদি তখনকার বিদেশিয়া এবং এখনকারও ভোজপুরি গান, যে বিদেশিয়া থিমেই তৈরি হয়, সেটা পড়েন, সেখানে দেখবেন বাঙ্গালানের বড় উল্লেখ রয়েছে। বাঙ্গালান কি? একজন বাঙালি মহিলা, এবং সেই পুরো পথে অলমোস্ট ভিলেন, বাঙালি মহিলা যিনি নাকি কালা জাদু, বাঙালি মহিলা যিনি নাকি চিত বদলি নামে একটি জাদু করেন। চিত মানে মন, বদলি মানে বদল করে দেওয়া। এই বিদেশিয়া গান জুড়ে বাঙালি মেয়েদের এমন ভাবে দেখানো হয়েছে যে মেয়েরা নিজের কথা নিজের মতো করে বলতে পারে, যে মেয়েরা শুধু অমুকের স্ত্রী, অমুকের বোন, অমুকের মেয়ে, কোনো পুরুষের পরিচিতির ছায়ায় যারা বেঁচে পড়তে নেই। তাই বিদেশিয়া গান জুড়ে, ভোজপুরি গান জুড়ে বাঙালি মেয়েরা ভিলেন হয়ে ওঠেন। আসলেই তো বাঙালি মেয়েরা, বাংলার মেয়েরা, কাদম্বিনী থেকে শুরু করে, প্রীতিলতা থেকে শুরু করে কল্পনা দত্তরা, তারা তো নিজের কথা নিজের বলতে পারতেন। তারা শুধুমাত্র কারোর স্বামী, শুধুমাত্র কারোর সঙ্গী হতে চান না। বাঙালি বলতে আমরা যা যা বুঝি, রেনেসা বলতে আমরা যা যা বুঝি, মডার্ন এডুকেশনের মধ্যে দিয়ে যে সভ্যতা সংস্কৃতি এই বাংলার মানুষ হাতে পেয়েছিল, এই সমস্ত কিছুই আসলে ওই বিজেপি আরএসএস এর যে সাপোজেড মেজরিটির আইডেন্টিটি তৈরি করা, ওই যে সংখ্যাগুরুর একটা আইকন তৈরি করা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তাই আজকে যখন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি মানুষ আক্রান্ত হন, সে খালি ব্যক্তি বাঙালি আক্রান্ত হচ্ছেন না, খালি মুসলমান বলে সে আক্রান্ত হচ্ছে না, খালি বাংলা কথা বলে সে আক্রান্ত হচ্ছে না। এই ভারতের মধ্যে থেকে দাঁড়িয়ে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কথা বলার জন্য, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে দার্শনিক কথা বলার জন্য একটা গোটা সম্প্রদায় তারা আক্রান্ত হচ্ছে। আমি যখন জেএনইউতে পড়তাম, আমরা বাঙালিরা খুব স্বাভাবিকভাবেই, যারা অবাঙালি মানুষ তাদেরকে হিন্দুস্তানি বলতাম। আমার অবাঙালি বন্ধুরা বলতো কে তুম লোগ क्या फिर পাকিস্তানি हो, तुम लोग हिंदुस्तानी नहीं। আমরা বলতাম, আমরা আসলে যেভাবে বড় হয়েছি, আমাদের কাছে আমাদের পরিচয় সেটা কখনোই সাব ন্যাশনাল নয়। ভারত একটা হিন্দু রাষ্ট্র, হিন্দি রাষ্ট্র, এবং তার সাব ন্যাশনাল হিসাবে বাঙালি জাতি আমরা রয়েছি, এ কথা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বাংলা এবং পাঞ্জাব, যে দুটো রাজ্যের উপর দিয়ে কাঁটা তার চলে গেছে, সেই দুই দেশের মানুষ, সে বাংলায় কথা বলুক অথবা পাঞ্জাবিতে কথা বলুক, সে বাংলাদেশে থাকুক অথবা সে পাকিস্তানে থাকুক, তাদের প্রাথমিক পরিচয়, তাদের লিঙ্গুইস্টিক পরিচয়, তাদের ভাষাগত পরিচয়, যে ভাষায় তারা কথা বলে। কিছুদিন আগে আমরা ইতালির প্রাটোতে গেছিলাম, সেখানে যারা টেক্সটাইল কর্মী, তাদের মধ্যে বহু মানুষ পাকিস্তানের রয়েছে, এবং তারা পাকিস্তানের পাঞ্জাবি, মুসলমান কিন্তু পাঞ্জাবি ভাষায় কথা বলে। তারা আমাকে বলছিলেন যে তাদের সবচেয়ে পছন্দের যারা গায়ক, তারা এই ভারতের পাঞ্জাবি গায়ক। পাকিস্তানের বেশিরভাগ উর্দুভাষী মানুষের সঙ্গে, উর্দুভাষী গানের সঙ্গে তারা কোনো রকম সংযোগ স্থাপন করতে পারেন না। আমার সমান্তরাল মনে হচ্ছিল, আমরা যারা বাংলায় কথা বলি, বা বাংলাদেশের যে মানুষ বাংলায় কথা বলেন, বাংলাদেশের যে মানুষ এপার বাংলার গান শোনেন, বা আমরা যারা ওপার বাংলা ব্যান্ডের গানে মোহিত হয়ে থাকি, আসলে আমরাও
আমাদের পরিচিতি, আমাদের ভাষাগত আসলেই আমাদের সাংস্কৃতিক পরিচয় হয়ে ওঠে। তাই আজকে যারা আমাদের সাব ন্যাশনাল করতে চাইছেন, আজকে যারা আমাদের সেকেন্ডারি করতে চাইছেন, আজকে যারা আমাদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চাইছেন, আজকে যারা বাংলাদেশি বলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাইছেন, তারা কিন্তু সুচারুভাবে একটা কাজ করছেন। আরএসএস বিজেপি বিরোধী যা যা সমন্বয় সংস্কৃতি এই ভারতে রয়েছে, আরএসএস বিজেপির মনুবাদের বিরোধী, বিভাজনের বিরোধী যা যা সমন্বয়ের সংস্কৃতি এই বাংলায় রয়েছে, সেই সবটাকে বিদেশি বলে দাগিয়ে দাও, বাংলাদেশি বলে দাগিয়ে দাও। এই একই জিনিস আমরা দেখেছি বাংলাদেশে। বাংলাদেশের মানুষ যখন সেখানে পয়লা বৈশাখ করতে চাইছেন, নববর্ষ করতে চাইছেন, সেখানেও যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, যারা জামাতে ইসলামের পক্ষপাতী, যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চান, তারাও একই কথা বলছেন যে নববর্ষ আমরা পালন করব না, কারণ নববর্ষ নাকি হিন্দু আনি, নববর্ষের সঙ্গে নাকি বাংলাদেশের কোনো সংযোগ নেই। অর্থাৎ সমন্বয়ের সংস্কৃতি, গরিব খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর প্রতিদিনের একটু একটু কাজের মধ্যে দিয়ে তৈরি হওয়া বিশ্বাসের সমস্ত সংস্কৃতি আসলেই আরএসএস বিজেপি অথবা জামায়াত ইসলামকে তারা ভয় পাওয়ায়। আর আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের কাছে এই সমন্বয়ের সংস্কৃতি আমরা আগলে রাখতে চেষ্টা করি, বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। আজকে যে দুজনকে নিয়ে আমরা কথা বলছি, বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরি, আমাদের পথ দেখিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি মানুষ যখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, মমতা ব্যানার্জিরা চেষ্টা করছেন, এ রাজ্যের শাসক চেষ্টা করছেন বাঙালিকে সেন্টিমেন্ট হিসাবে তার রাজনৈতিক কাজে ব্যবহার করার। আমরা আপনাদের প্রশ্ন করতে চাই, যে মমতা ব্যানার্জি হিন্দি ভাষা দিবসে নিজের এত বড় একটা ছবি নিয়ে তিনি সম্বর্ধনা জানান, তিনি গ্রিটিংস জানান, শুভেচ্ছা জানান, সেই মমতা ব্যানার্জি আসলে এই হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে পারবেন? যে তৃণমূল সরকারে আসার পর বিভিন্ন জায়গায় হিন্দিভাষী মানুষদের তারা শুধুমাত্র রাজনৈতিক দলের সামনে নিয়ে এসছেন তা নন, বিভিন্ন জায়গায় বাঙালিদের পরিবর্তে বাইরে থেকে, অন্য রাজ্য থেকে নিয়ে আসা মানুষদের তারা রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন। তাই তৃণমূলকে দিয়ে হবে না, কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে পারে, আরএসএস এর যে ফ্রেমওয়ার্ক তাকে তারা প্রশ্ন করে না। আরএসএস এর যে এই একটা নতুন হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা, তাকে তারা প্রশ্ন করে না। এই বাংলাকে, এই ভারতকে, বাঙালিকে যদি কেউ বাঁচাতে পারে, তাহলে তারা এই লাল ঝান্ডা, যে লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের বুকে প্রণয় বলছিল অবৈতনিক স্কুল খুলেছিল, বাংলায় ছেলে মেয়েদের পড়াশোনা করার সমস্ত প্রচেষ্টা তারা করেছে। যে 34 বছরের বামপন্থী সরকার প্রতি বছর চাকরি দিয়েছিলেন, এসএসসি পিএসসি করেছিলেন, যাতে আমার বাংলার অন্য কোনো ছেলে মেয়েকে আর পরিযায়ী শ্রমিক না হতে হয়। আজকে আমি যে কথা শেষ করব, আজকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে কেরালা, বিভিন্ন জায়গায় বাঙালি মানুষের পরিচয় তার সবচেয়ে বেশি দমন পীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা, আমাদের বেঁচে থাকার জন্য অবাঙালি পুঁজির ওপর আমাদের নির্ভরশীল থাকতে হয়। বাংলা 2011 সালের পর প্রথমবার মাইগ্রেন্ট রিসিভিং স্টেট থেকে, অর্থাৎ যে রাজ্যে বাইরে থেকে মাইগ্রেন্ট আসতো, বাইরে থেকে পরিযায়ীরা আসতো, তার পরিবর্তে মাইগ্রেন্ট সেন্ডিং স্টেট হয়েছে। অর্থাৎ আমার রাজ্য থেকে আরো বেশি বেশি মানুষ তারা অন্য রাজ্যে কাজের জন্য যেতে বাধ্য হচ্ছে। সেই বাংলাকে যদি বাঁচাতে হয়, ব্যাঙ্গালোর থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, হরিয়ানা, দিল্লির বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর হওয়া আক্রমণ থেকে যদি আমাদের নিজেদের বাঁচাতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার সরকার লাগবে। সবচেয়ে বেশি এই বাংলার মানুষ যে রাজ্যে কাজ করেন, সে রাজ্যের নাম কেরালা। শুনলে একটু দুঃখ হবে আমাদের, সেই কেরালাতে যে বাঙালিরা কাজ করেন, বা বাঙালি ছাড়াও উত্তর ভারতের যে কোনো মানুষ যারা কাজ করেন, তাদের বাঙালি বলা হয়। কিছুদিন আগে মালায়ালাম একজন ফিল্ম অ্যাক্টর, তিনি একটি ফিল্মের প্রমোশনে গেছেন, একজন দর্শক আসন থেকে তাকে বলেছেন, তাকে টিটকিরি করেছেন তার জামা কাপড় দেখে, পোশাক আশাক দেখে, কে তুম তো পুরা বেঙ্গলি লুক লেকে আয়ে হো। বেঙ্গলি লুক, এই বেঙ্গলি লুকটা ইন্টেলেকচুয়াল বেঙ্গলি লুক নয়। আগে বাঙালি বলতে যে মেধার কথা আমরা ভাবতাম, আগে বাঙালি হওয়ার সঙ্গে সঙ্গে যে বুদ্ধিমত্তার কথা আমরা ভাবতাম, তার পরিবর্তে বেঙ্গলি লুক মানে তুমি শ্রমিক, তুমি পিছিয়ে পড়া অংশের মানুষ, তুমি ওয়ার্কিং ক্লাস থেকে আসছো, তুমি গরিব, এই কথা বলতে ওই শব্দবন্ধটা ব্যবহার হয়েছে। আগে যেমন তামিল শ্রমিকদের ওরা আন্নাছি বলতো, এখন যে কোনো শ্রমিক বা যে কোনো গরিব মানুষকে কেরালাতে পর্যন্ত বাঙালি বলা হয়। এই ভয়টাই বোধ হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যরা পেয়েছিলেন। এই আশঙ্কা থেকেই হয়তো তারা স্লোগান দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। এই আশঙ্কা থেকেই হয়তো শিল্পায়নের জন্য আমার মা বাবারা ওই বক্রেশ্বর তাপ বিদ্যুতের ওই লম্বা রাস্তায় হেঁটেছিলেন। আমরা যারা এই প্রজন্মের মানুষ,
আমরা যারা আগামী দিনে বাংলার এবং বাঙালির ভবিষ্যৎ বাঁচাতে চাই, আমরা যেন আমাদের পূর্বজ হাঁটা পথে, যে পথে অনেক রকম কাঁকড় আছে, যে পথে হাঁটতে গিয়ে অনেক রক্তপাত হয়েছে, যে পথে হাঁটতে গিয়ে বহু মানুষ শহীদ হয়েছেন, সেই শহীদের রক্ত ঝরা লাল রাস্তাকে নিজেদের বুক দিয়ে, নিজেদের জীবন দিয়ে বাঁচাতে পারি, আগলাতে পারি, এই আশা ভরসা রেখে কমরেড সীতারাম ইয়েচুরি, যার সঙ্গে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের ছিল, সেই কমরেড সীতারাম ইয়েচুরি যেমন সহাস্যে সবসময় বলতেন যে ভারতটা একটা পাজল, যে পাজলে প্রতিদিন আপনাকে নতুন করে শিখতে হয়, নতুন করে জানতে হয়, আর নিজের মধ্যে দেখতে হয় কোথায় কোথায় কি বদলের দরকার। আমরাও যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকাতে পারি এবং ভবিষ্যতের জন্য যা যা বদল প্রয়োজন সেই সমস্ত বদল করতে পারি, এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া, ইনকিলাব জিন্দাবাদ।